তো আমরা ফার্স্ট অফ অল জানি যে আমরা যদি HTML করতে চাই ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে ফোল্ডার করতে হবে, তাই তো? তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে ফোল্ডার। ফোল্ডারের মধ্যে বললাম আমাদের ক্লাসের নাম হচ্ছে 4th নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস আজকে। সো এন্টার। এই ফোল্ডারের মধ্যে আমরা সাধারণত ফাইল করে থাকি। রাইট বাটন প্রেস করব, নিউ থেকে আমাদের টেক্সট ডকুমেন্ট। ওয়েব আমার কাছে স্ট্যান্ডার্ড নেই, দেখছি এর আগে আমি। সো index.html, ওকে। সো index.html লিখে আমি এখানে কি করি, আমার HTML-টা ডিজাইন করি, ঠিক আছে? তো আজকে CSS করার আগে আমরা যেটা করব, আগে CSS সম্বন্ধে একটু জেনে আসি। CSS-টা কি? তো আমি একটু গুগলে সার্চ করব আমাদের CSS উইকিপিডিয়া। দেন এখান থেকে আমরা একটু উইকিপিডিয়ার মধ্যে আসি। আচ্ছা, CSS এর ফুল মিনিং তো আপনারা জানেন নাকি? কি ফুল মিনিং কি? ক্যাসকেডিং স্টাইল শিটের ফুল মিনিং হচ্ছে আমাদের CSS এর ফুল মিনিং। CSS এর অফিশিয়াল লোগো হচ্ছে এটা, ওকে? আচ্ছা, CSS 3, হ্যাঁ। এখন বর্তমানে CSS 3 না, অলরেডি CSS 4 ও চলে আসছে, যে এটার পুরোপুরি আপডেট আসে নাই, যার কারণে আমরা এখনো CSS 4টা ইউজ করি না। পুরোপুরি আপডেটটা আসলে আমরা করবো ইনশাআল্লাহ। সো আমাদের এটা ফাইল নেমটা কি আমি একটু পরে বোঝাচ্ছি, আর যখন আমি ক্রিয়েট করব তখন। এই CSS-টা মূলত রিলিজ হয়েছে 1996-এ, ঠিক আছে? আজ থেকে প্রায় 25 ইয়ার্স আগে, প্রায় 25 বছর আগে আমাদের এই CSS-টা ফাউন্ড হয়েছে। এটা আসলে একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। আমাদের HTML যেমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, CSS-ও কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। CSS হচ্ছে একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। সো এই CSS-টা কোনো সময় একা চলতে পারবে না। আপনি যখনই কোনো CSS-কে রান করবেন, এইটার HTML এলিমেন্টস লাগবে। সেই HTML-কে ধরে ওইটার উপরে ডিজাইন করতে পারবেন। মনে করেন আপনার এই ওয়ালটা আছে, ওয়ালের মধ্যে আপনি কালার দিচ্ছেন, তাই না? হোয়াইট কালার, ব্লু কালার। যদি ওয়ালটাই না থাকে, কালার কোথায় দিবেন, তাই না? একজনকে ধরে স্টাইল করতে হবে। সো সে হচ্ছে HTML এর এলিমেন্টসকে ধরে সে ডিজাইন করবে, সে কালার করবে, পজিশন চেঞ্জ করবে বা বড় ছোট করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন কন্টেন্ট বাই হচ্ছে HTML ডকুমেন্টস। আসলে এরা HTML ডকুমেন্টসের উপরেই কাজ করে, যেটা আমি একটু আগেই বললাম। আর এই ওপেন ফরম্যাট, ইয়েস, আর ওদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, CSS এর অফিসিয়াল একটা ওয়েবসাইট। চাইলে ওদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে আপনি আশা করা যায় বেশ কিছু ডাটা বা ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে অনেক টাইপের ইনফরমেশন আছে, যেটা আপনি যদি এখানে ভিজিট করেন অনেক কিছু জানতে পারবেন। তো আমি বলবো আপনারা যখন ফ্রি থাকবেন তখন এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আরও কিছু নলেজ হয়তো বা গ্যাদার করতে পারবেন ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এরপরে আমাদের সিনট্যাক্স, সিলেক্টর, ডিক্লারেশন, এগুলো কি এটা আমি বলবো, আমি প্র্যাকটিক্যাল ক্লাসে বলবো, সমস্যা নাই। আচ্ছা, এই তো মোটামুটি জাস্ট আলোচনা করলাম, কিন্তু এখন কাজ করি। তো ফার্স্ট অফ অল আমি যখন ফোল্ডারের মধ্যে আসলাম, এখানে একটা ফোল্ডার করেছি কি HTML এর জন্য, index.html, তাই তো? আজকে যেহেতু CSS ও করবো, সো HTML-টাও থাকবে। এরপর আমি আরেকটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করবো, টেক্সট ডকুমেন্ট। তো এখানে আমরা একটা নাম দেব, যেহেতু CSS দিয়ে ডিজাইন করা হয়, আমরা স্টাইল বললাম। তো স্টাইল, এখন আমরা যদি HTML করি তাহলে আমাদের এক্সটেনশন হবে .html, যদি CSS করি তাহলে .css। দেন আমি 2বার এন্টার হিট করব, দেখবো আমার এটা এই style.css-টা ওপেন হয়েছে, ঠিক আছে? style.css কিন্তু কখনো কোনো ওয়েবে ওপেন করা যায় না, এটা হচ্ছে ওপেন হবে কোথায়, আমার কোড এডিটরে। আর index.html এই CSS-টা যে করব HTML এর ফাইলের উপরে, সেটাকে আমি আমার ওয়েবে ওপেন করে দেখব। আচ্ছা, এরপরে আমরা একটু এটা কাজ করব কোথায়, সাবলাইমে। সো একটু সাবলাইমটা ওপেন করে নিচ্ছি, সাবলাইম টেক্সট রিড। এখান থেকে আমরা যাব ফাইল, সো ফাইল থেকে ওপেন ফোল্ডার, ফাইল থেকে ওপেন ফোল্ডার। দেন হচ্ছে আমরা যাব আমাদের ডেস্কটপ 4th ক্লাস, এটাকে আমরা সিলেক্ট করে ওপেন করলাম। প্রিভিয়াস যে ফোল্ডারটা ছিল এটা প্রয়োজন নাই, এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। আর এখানে আমাদের 4th ক্লাস, যেখানে আমরা দুইটা ফাইল করেছিলাম, একটা হচ্ছে 4th ক্লাস index.html, style.css, তাই তো? আজকে আমাদের শর্টকাট দেখার কথা, তাই না?
আপনাদেরকে শর্টকাট দেখানোর কথা। যেমন আমি যদি এখানে এসে ফার্স্ট অফ অল লিখতাম কি HTML5, সো এখানে HTML5টা চলে আসছে, তাই তো? এটা আসার জন্য আপনারা যাদের সাবলাইম এটা আসে না তাদের জন্য একটু কাজ করতে হবে। আমাদের এখানে কিছু প্লাগইন অ্যাড করতে হবে। এই সাবলাইমের মধ্যে কিছু প্লাগইনস অ্যাড করতে হবে। কি কি প্লাগইনস, এটা এখন আমি মুখে বলে দিচ্ছি, তারপর যদি কেউ প্রবলেম হয় আমাকে বললেন, আমার কাছে শিট আছে ওটা দিয়ে দিব। সো আপনারা যদি কোনো প্লাগইনস অ্যাড করতে চান এটা প্রেফারেন্স থেকে অ্যাড করতে হবে। প্রেফারেন্স, এই প্রেফারেন্সের মধ্যে দেখেন আমাদের প্যাকেজ সেটিংসের মধ্যে আমি কি কি প্লাগইন এখানে অ্যাড করে রাখছি, এই প্লাগইনগুলোর লিস্ট আমাকে এখানে দেখাচ্ছে। তো আমি যদি কোনো প্লাগইন অ্যাড করতে চাই তার জন্য আমি কি করব, ফার্স্ট অফ অল আমার কিবোর্ডের Ctrl+Shift+P প্রেস করব, Ctrl+Shift+P। তো এই পি প্রেস করলে, যদি Ctrl+Shift+P প্রেস করি তাহলে এখানে একটা প্রেফারেন্স আসবে। হ্যাঁ, এই প্রেফারেন্সের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে ইনস্টল প্যাকেজ করতে হয়। ইনস্টল প্যাকেজ, এই যেখানে একটা লেখা আসছে দেখেন, প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এই লেখাটাকে আমাকে প্রথম ইনস্টল করে নিতে হবে। আমি এই লেখাটার উপরে এখন সিলেক্ট আছে দেখেন, আমি যদি নিচে যাই নিচেরটা সিলেক্ট হবে, যেটার মধ্যে যাচ্ছি ওইটাতে সিলেক্ট হচ্ছে। এই সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি চান এখানে ডাবল ক্লিক করতে পারেন বা আপনার কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারেন। এখন এখানে দেখেন এই যে লোডিং নিচ্ছে, এই যে নিচে এখানে দেখবেন লোডিং নেবে। তো যারা এর আগে এটাকে ইনস্টল প্যাকেজ করেননি তাদের একটু সময় নেবে, 2 মিনিট 3 মিনিট সময় নেবে। আর আমি প্রিভিয়াস করেছি যার কারণে আমার এখানে খুব দ্রুতই হয়ে গেল। এখানে এসে আমরা কয়টা প্লাগইন অ্যাড করব, প্লাগইনস। ফার্স্ট প্লাগইনের নাম হচ্ছে HTML5। আমার এখানে কি HTML5 আসছে? HTML5 কি আমার এখানে আসছে? না, আসে নাই। কারণ হচ্ছে এটা হচ্ছে HTML5 ডক্টর CSS রিসেট স্নিপেটস, এটা আমার না। আমার HTML5 লেখার পরে HTML5 এর একটা প্লাগইন আছে যেটা এখানে আসবে, কিন্তু আমার এখানে আসে নাই কেন? কারণ হচ্ছে আমার এটা ইনস্টল করা আছে, যেটা ইনস্টল করা আছে সেটা আসবে না। ফার্স্ট অফ অল আমরা যদি ইনস্টল করবো HTML, দেন আমরা ইনস্টল করবো ইমিট। আমার এখানে ইমিট আসে নাই, সো ইমিটটা করে নেবেন। কয়টা প্লাগইন দেখালাম? 2টা। আরেকটা হচ্ছে আমাদের HTML বিউটি। HTML বিউটি নামে একটা প্লাগইন আছে, এটাকে অ্যাড করবেন। জাস্ট লেখার পরে, এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি তো তাহলে অ্যাড করে দেখাচ্ছেন না। HTML5 লেখার পরে HTML5টি আসবে, আসার পরে আমি জাস্ট এন্টারে প্রেস করবো, আমার কিবোর্ডের এন্টার, তাহলেই সেটা অলরেডি ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে এরকম অপশন আসবে, আসার পর আপনাকে দেখাবে যে আপনার এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এরপরে ওইটা চলে যাবে, আবার আমাকে Ctrl+Shift+P প্রেস করতে হবে। দেন আবার আমি ইনস্টল প্যাকেজটা ওপেন করব। এই ইনস্টল প্যাকেজের মধ্যে আমি আমার প্লাগইনটা আবার সার্চ করব, ঠিক আছে? বারবার একটা করার পরে সেটা চলে যাবে, আবার আমি ওটা সার্চ করব। ওকে, আচ্ছা এই ফ্যানটা একটু বন্ধ করে দেন না, ফ্যানটা সাউন্ড হচ্ছে না। ওই যে এখানে মাঝখানেরটা, এই পাশে হ্যাঁ, না ওটা না, অফ অফ। আচ্ছা, সো এখানে আমরা কি করলাম, প্লাগইন সার্চ করব। আমরা 3টা প্লাগইন দেখেছি, কি কি? HTML5, ইমিট, HTML বিউটি। আচ্ছা, আরেকটা অ্যাড করবো, সেটা হচ্ছে লোরেম ইপসাম। এখানে আমার লোরেম ইপসামটা নাই, তো এটা অ্যাড করে নেবেন। কয়টা হইলো? 4টা। আরেকটা সেট করবেন কালার পিকার। ওকে, 5টা হলো। আর 5টা, আর কি প্লাগইন লাগবে আপনাদের? আরেকটা লাগবে হচ্ছে অটো ফাইল নেম, ঠিক আছে? এই টোটাল 6টা প্লাগইন আপনারা আপাতত প্রত্যেকের সাবলাইমের মধ্যে আমরা অ্যাড করব। এই 6টা প্লাগইন তাহলে আমাদের আপাতত কাজ করার জন্য এগুলো এনাফ, আর আমাদের প্লাগইন আপাতত প্রয়োজন হবে না। তো এই 6টা প্লাগইন যখন আপনারা অ্যাড করবেন, তখন এখানে আমি যখন এসে দেখেন HTML লিখে, HTML ক্লন লিখে 5 লিখে, তখন কিন্তু এটা আসে। এখানে কিন্তু এন্টার প্রেস করলে কিন্তু এটা আসবে না। আপনারা যেটা করবেন, ট্যাবে প্রেস করবেন, আমাদের কিবোর্ডের ট্যাবে প্রেস করবেন। ট্যাবে প্রেস করলে আমার HTML5টা এখানে শো করবে। ওকে, তো আমি আমার HTML5 এর বডির মধ্যে কাজ করব। তো প্লাগইন কিভাবে অ্যাড করবেন বুঝতে পেরেছেন? এরপরে যদি আমার ক্লাস করা অবস্থায় যদি কোনো শর্টকাট সামনে আসে কোশ্চেন করবেন, বলে দিব। আচ্ছা, বডির মধ্যে এসে আমাদের মূল আজকের কাজ হচ্ছে সিএসএস সম্বন্ধে জানা বা সিএসএস এর ক্লাস করা। সিএসএস মূলত 3 প্রকার, আমাদের 3 প্রকার সিএসএস। ফার্স্ট অফ অল হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএসটা কি আমি বুঝাই। একটা H1 নিলাম আমি এখানে, আমি এখানে ক্যাপস লকটা কেটে দিব। এখানে আমি বললাম H1, ক্যাপস লকটা কেন অন আছে? H1 এর মধ্যে আমি লিখলাম যে ইনলাইন ক্যাসকেডিং
স্টাইল শিট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাই ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট কাকে বলে? ইনলাইন সিএসএসটা কি? ইনলাইন সিএসএস হচ্ছে কোনো HTML লাইনের মধ্যে যদি আপনি কোনো সিএসএস কে কল করেন, এই H1 এর মধ্যেই যদি আপনি কোনো সিএসএস কে কল করেন তাহলে সেটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। এই H1 এর মধ্যেই যদি কোনো সিএসএস করে দেখেন, কোনো সিএসএস করার জন্য অবশ্যই আমাদেরকে স্টাইল নিতে হয়, স্টাইল প্রয়োজন। সো আপনি কি করবেন, আপনার HTML যেখানে ট্যাগটা আছে H1 এর মধ্যেই আমি একটা স্টাইল নিচ্ছি, স্টাইল, জাস্ট স্টাইল লেখার পর একটা ইকুয়েশন দিবেন, দেন দুইটা ইনভার্টেড কমা। তো এটা আমি স্টাইল করার আগে আমি যেটা করব, এটার আউটপুট করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এটাকে বললাম ওপেন ইন ব্রাউজার। তো জাস্ট এখানে একটা লেখা আসছে আমার, সেটা হচ্ছে কি ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, আমি আমার সাইটে আসলাম, আসার পরে এই জিনিসটা, এইটার ফন্টের কালারটা এখন কি আছে, ব্ল্যাক। আমি আমার সাইটে আসলাম, আসার পরে এই স্টাইলের মধ্যে আমি কল করতেছি, কি কল, ফার্স্ট অফ অল বললাম কালার, COLOR কালার। ওকে, কালার লেখার পর আমি একটা ক্লন দিব, জাস্ট একটা ক্লন। এখন কলনের মধ্যে হয়তো আমি একটা কালার লিখলাম, কালারের নাম দিলাম রেড, এটা দেওয়ার পরে একটা ক্লনকে ক্লোজ করতে হবে। দেন আমি জাস্ট স্টাইল দিয়ে এতটুকুকে কল করলাম, এটাকে বলে আমাদের ইনলাইন সিএসএস। দেন আমি আমার সাইটে আসলাম, আমি আমার গুগল ক্রমে এসে এখানে একটা রিলোড দিচ্ছি। আমাদের ফন্টের কালারটা কি ছিল, ব্ল্যাক, এখন হয়েছে কি রেড। তো এটাখানে আমরা জাস্ট একটা সিএসএস অ্যাপ্লাই করেছি, চাইলে আমরা একাধিক সিএসএস অ্যাপ্লাই করতে পারি। অবশ্যই মনে রাখতে হবে স্টাইল নামে যে আমি অ্যাট্রিবিউটটা নিব, এর মাঝখানে ইকুয়াল দেওয়ার পর দুইটা ইনভার্টেড কমা আছে না, এই দুইটা কমার মধ্যে আমাকে সমস্ত সিএসএস গুলো কল করতে হবে। যদি এটা আউটসাইড করি তাহলে এটা রান হবে না, আমাকে কল করতে হবে এই ইনভার্টেড কমার মধ্যে। আমি এখানে কালার দিয়েছি, এখন দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড, দেন বললাম কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার বললাম আমরা গ্রিন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসবো, এখানে এসে আমি একটা রিলোড দিচ্ছি, কি আসলো আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। ওকে গুড, এখন এই লেখাটা কোথায় আছে, লেফটে আছে। ওকে, আমি যদি চাই এটাকে সেন্টারে নিতে পারি, আমি এখানে বলতে পারি যে আমাদের টেক্সট অ্যালাইন, জাস্ট টেক্সট অ্যালাইনটা আমরা যদি বলি সেন্টার, জাস্ট আমি বললাম সেন্টার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে যা করবো সবকিছু সেভ করে নেব, সেভ করে সাইটে এসে একটা রিলোড দিলাম, লেখাটা কোথায় আসছে, সেন্টার। লেখাটার ফন্ট সাইজ, এটার যে সাইজটা, এই লেখার যে সাইজটা, এটা অনেকটাই আমি মনে করতেছি কম। তো আমি যদি চাই এই লেখাটার ফন্ট সাইজটাকে আমি বড় করে দিব, তাহলে আমি এখানে বলতে পারি ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত বলবো, হয়তো আমি এখানে বললাম 24 পিক্সেল, 24 px। দেন এটাকে ক্লোজ করলাম, আমি আমার সাইটে আসবো, এখানে এসে জাস্ট একটা রিলোড, আরো ছোট হয়ে গেছে, আরো বাড়াচ্ছি, আমি এখানে বললাম 45 পিক্সেল, 45 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে এসে রিলোড। ওকে, সো এখানে জাস্ট আমি আমার 45 পিক্সেলের একটা কি করলাম, ফন্টের সাইজ ইউজ করলাম। তো এতক্ষণ আমি এখানে চারটা সিএসএস কে অ্যাপ্লাই করেছি, একটা কালার ছিল, একটা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট অ্যালাইন সেন্টার, আর ফন্ট সাইজটা বড়। এখানে আমি চারটা সিএসএস অ্যাপ্লাই করছি, এটা কোথায় করছি, ইনলাইন সিএসএস, এই H1 এর মধ্যে। আমি আমার H1 এর মধ্যে যদি কোনো সিএসএস কে রান করি, বা HTML ট্যাগের মধ্যে যদি কোনো সিএসএস কে রান করি, এটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। ক্লিয়ার? আচ্ছা, ইনলাইন সিএসএস এর পরে আমি এখানে একটা H2 নিলাম, দেখেন H2 এর মধ্যে আমি বললাম ইন্টারনাল, দ্বিতীয় নাম্বার সিএসএস এর নাম হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমি আমার সাইটে এসে এখানে একটা রিলোড দিচ্ছি, আমার এখানে একটা লেখা আসছে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট। দেন আমি আমার সাবলাইমে আসবো, আসার পরে এই ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট কাকে বলে, ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে HTML পেজের মধ্যে কোনো স্টাইল ট্যাগের মধ্যে আপনি যদি কোনো সিএসএস কে কল করেন, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট। মানে হচ্ছে আপনি কিন্তু এই HTML পেজের মধ্যেই আছেন, এই পেজের বাহিরে না। আমি আমার এই ট্যাগের মধ্যে করব না, কিন্তু HTML পেজের মধ্যেই করব। যদি আমি আমার HTML পেজের মধ্যে কোন স্টাইল ট্যাগ কে সিএসএস কে কল করি, তাহলে সেটা হচ্ছে আমার ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট। যেমন ধরেন আমি যদি আমার হেড ট্যাগের মধ্যে একটা ট্যাগ নিলাম, ট্যাগের নাম হচ্ছে স্টাইল। আচ্ছা, স্টাইল, এই স্টাইলের মধ্যে আমি আমার H2টাকে স্টাইল করব,
মনে রাখবেন ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট আর এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট করার জন্য 4টা জিনিসের প্রয়োজন হয়। 4টা জিনিস ছাড়া আমি আমার এই H2 কে ডিজাইন করতে পারবো না, এই ইন্টারনাল সিএসএসটাকে করতে পারবো না। তার জন্য আমাদের 4টা জিনিস লাগবে। কি কি? এখন প্রশ্ন হচ্ছে কি কি। ফার্স্ট অফ অল আপনি যদি এখানে দেখেন, আমি কিন্তু এই H1 এর মধ্যে স্টাইলটা করার কারণে আমার কিন্তু H1টাকে ধরতে হয় নাই, ধরা লাগছে। কারণ হচ্ছে এই H1 এর মধ্যেই আমার স্টাইলটাকে আমি বসিয়েছি, কিন্তু এখন আমার এই H2টা হচ্ছে এখানে আর স্টাইল করতেছি কোথায়? এখানে। তাহলে এইটাকে আমার এখানে কল করতে হবে না? আচ্ছা, তো ফার্স্ট অফ অল সিএসএস করার জন্য আমরা যদি কোনো সিএসএস ইন্টারনাল সিএসএস বা এক্সটার্নাল সিএসএস করতে চাই, প্রথমে আমাদের লাগবে সিলেক্টর। সিলেক্টর। এখন আপনার এই লেখাটা পুরো ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিটটা কার মধ্যে আছে? H2 এর মধ্যে। এখন আমাকে কি ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিটকে ধরতে হবে নাকি H2 কে ধরতে হবে? আচ্ছা, তো আমি এখানে তাহলে আমার এই লেখাটার মধ্যে সিলেক্টর কি? H2। সো স্টাইলের মধ্যে আমি বললাম H2, আমি কাকে কল করলাম? H2 কে কল করলাম। তাহলে আমার সিলেক্টর কি? H2। এই সিলেক্টর করার পর আমার একটা ডিক্লারেশন লাগবে, ডিক্লারেশন। এখন প্রশ্ন হচ্ছে ভাই ডিক্লারেশন কি? ডিক্লারেশন মানে হচ্ছে একটা এরিয়া, একটা জায়গা, একটা নির্দিষ্ট পজিশন। আপনি এই H2টার মধ্যে যা যা কল করতে চাচ্ছেন এটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে করতে হবে বা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে করতে হবে। এই নির্দিষ্ট এরিয়াটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে সিএসএসটা কল করতে হবে। সো এখানে ডিক্লারেশন কি আমাদের? সেকেন্ড ব্র্যাকেট। ওকে, দেন আমরা এটাকে সেভ করলাম। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনি এটাকে কলও করলেন, ডিক্লারেশনও করলেন। ওকে, এখন আমাদের লাগবে প্রপার্টি। আমাদের লাগবে প্রপার্টি। এখন প্রশ্ন হচ্ছে প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে আপনি এখানে যে আমরা যেখানে লিখি কালার, COLOR, কালার, এই কালার হচ্ছে একটা প্রপার্টি। এই কালার, এই প্রপার্টি হচ্ছে আমার একটা কালার। ওকে, আচ্ছা, এই কালারের যে ভ্যালু, ধরেন আমি এখানে বললাম আমার কালার হচ্ছে ব্লু, এই ব্লুটা হচ্ছে আমার প্রপার্টির ভ্যালু। প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু হচ্ছে আমার ব্লু। এতটুকু ক্লিয়ার? তো আমরা যদি কোনো এক্সটার্নাল বা ইন্টারনাল সিএসএস করে 4টা জিনিস লাগবে। সিলেক্টর লাগবে, একটা ডিক্লারেশন দিতে হবে, দেন প্রপার্টি লাগবে, প্রপার্টির ভ্যালু সেট করতে হবে। তো আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই এরকম প্রপার্টি কয়টা নিতে পারবো? আপনার যতগুলো প্রয়োজন। একটা H2 এর মধ্যে চাইলে একাধিক প্রপার্টিকে কল করা যায়। যেমন আমি এখানে কালার দিলাম, দেখি আমার কালারটাকে আসছে কিনা। আমি আমার সাইটে আসলাম, এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার এখানে একটা কালার আসছে। ওকে, তো আমি এই কালারের মধ্যে, এই কালারের পিছনে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড দিতে। আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি বললাম ইয়েলো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন সাইটে এসে এখানে রিলোড, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো আসলো। এইটার পজিশনটা কোথায়? সেন্টার। এইটার পজিশনটা আমি চাচ্ছি রাইটে। সো আমি এটার নিচে এসে বলবো টেক্সট অ্যালাইন, কোথায়? রাইট। আচ্ছা, আপনি বলেন এখানে আপনার প্রপার্টি কোনটা আর প্রপার্টির ভ্যালু কোনটা? টেক্সট অ্যালাইনে রাইট। টেক্সট অ্যালাইনটা কি? মাঝখানে বা সাইডে দেওয়া আমি সেটা বলি নাই, বলছি আমার এখানে এই টেক্সট অ্যালাইন আর রাইট। প্রপার্টি। হ্যাঁ, টেক্সট অ্যালাইনটা প্রপার্টি আর রাইটটা কি? ভ্যালু, প্রপার্টি ভ্যালু। এখানে লেখা আছে, এটা দেখে বলেন। না, হ্যাঁ ওইটা আবার সেটা আগে ডিলিট করা দরকার ছিল আসলে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন সাইটে এসে রিলোড, তো দেখবো আমার এই প্রপার্টিটা রাইটে চলে গেছে। ওকে, আচ্ছা, এর ফন্ট সাইজটা আমরা আগেরটার মতো করে দিচ্ছি। এখানে আমরা বললাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত আমার? 20 বা কত দিয়েছিলাম ওটা? 45। সো 45 পিক্সেল। কন্ট্রোল এস সেভ করলাম, দেন সাইটে এসে এখানে রিলোড, তো দেখতে পাচ্ছি আমার ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস। এই দুইটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই দুটো নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? ওকে, গুড। আমাদের তৃতীয় নাম্বার সিএসএস এর নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমরা দুইটা করলাম, ইনলাইন সিএসএস কমপ্লিট, ইন্টারনাল সিএসএস কমপ্লিট। এখন যেটা করবো সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওকে, সো আমি আমার সাবলাইমে আসলাম। আসার পরে আমি যদি এক্সটার্নাল সিএসএসটা করতে চাই, সেটা কোথায় করবো? এক্সটার্নাল সিএসএস হচ্ছে আপনি আপনার HTML ফাইল থেকে একটা থার্ড পার্টি পেজ রেডি করতে চান, যেটা পুরো HTML এর বাইরে হবে, আউট অফ HTML। ওইখান থেকে আমরা এটাকে কল করে সিএসএস কে কল করব। এই style.css আমি যে একটা ফোল্ডার করেছি না এখানে একটা,
স্টাইল ডট সিএসএস। সো আমি এখানে ক্লিক করলাম, স্টাইল ডট সিএসএস এর উপরে ক্লিক করলাম। এইটা আলাদা একটা ফাইল, এইটা আলাদা একটা ফাইল, দুইটা আলাদা ফাইল। আচ্ছা, সো এটা একটা H1, এটা H2, যেটা আমি এখানে করলাম ইনলাইন সিএসএস, এখানে করলাম আমি ইন্টারনাল সিএসএস। তো এখানে আমি একটা H3 নিতেছি, H2 এর পরে আমি জাস্ট এখানে একটা H3 নেব, H3। এখানে আমি বলবো এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট, কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। এখন আমি যেরকম এখানে আমি বলেছিলাম আমার ইন্টারনাল সিএসএস করার জন্য যেরকম 4টা জিনিস লাগবে, 4টা ভ্যালু লাগবে, সেম ভাবে এক্সটার্নাল কাজ করার জন্য 4টা জিনিস লাগবে, তাই তো? 4টা জিনিস, 4টা জিনিস আমাদের গেল। আমি যদি এক্সটার্নাল সিএসএস করতে চাই, সেম ভাবে এই 4টা জিনিসই আমাকে লাগবে। সো আমার এই এক্সটার্নাল সিএসএস যদি করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি লাগবে? সিলেক্টর। সিলেক্টর কি? H3। এর মধ্যে কি লাগবে? ডিক্লারেশন। এইখানে ডিক্লারেশনের মধ্যে আমি আমার এই সিএসএস গুলো এখানে কল করলাম, কপি করলাম, কপি করে স্টাইল ডট সিএসএস এর মধ্যে এটা ছেড়ে দিলাম। তো এরপরে আমরা জাস্ট কালার আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। এরপরে এখানে আমরা এটার কালার দিলাম, হয়তো এটার কালার হচ্ছে অরেঞ্জ, ORANG, অরেঞ্জ। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? গ্রিন তো দিয়েছি এর আগে, এটা মনে করেন পিঙ্ক। আচ্ছা, কন্ট্রোল এস সেভ। ফন্ট সাইজটা এটা আমাদের ডিফল্ট ভাবে লেফটেই থাকবে, এটা রাইটে যাবে না। কন্ট্রোল এস সেভ। সাইটে এসে আমি এখানে একটা রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে এই এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিটের মধ্যে আমি যখনই এখানে অনেকগুলো সিএসএস করলাম, কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ফন্ট সাইজ দিলাম, এখানে কোনো কিছু আসছে না। আসছে কোনো কিছু? আসছে না। আচ্ছা, আমাদের একজন বলতেছে লিংক করতে হবে, হয়তো বা হতে পারে, আমি জানি না। আচ্ছা, তো এখানে দেখেন এইটা হচ্ছে আমাদের HTML পেজ, তাই তো? আর এটা আমাদের CSS পেজ। আমি এখান থেকে এই যে এখানে আউটপুটটা করেছি, এই যে পেজটা আমার আউটপুট, এটা কোন পেজটা? আমাদের এই পেজটা নাকি আমাদের এই পেজটা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের HTML পেজটাকে আমরা ওপেন ইন ব্রাউজার করেছি, তাই তো? কারণ আমরা জানি আমাদের এক্সটার্নাল CSS এটা ওপেন ইন ব্রাউজার করা যায় না, এটাকে ওপেন ইন ব্রাউজার করা যায় না। সো আমরা এখানকে এইটার ডিজাইন দেখতেছি, কাজ করতেছি এখানে, তাহলে এটা আলাদা একটা পেজ না? আমি তো এই পেজটাকে ওপেন করতেছি না, তাহলে এই পেজটার সাথে এই পেজটা একটা সম্পর্ক রেডি করতে হবে। এই পেজটার সাথে এই পেজটা যদি আমি একটা সম্পর্ক রেডি করি, তাহলে হয়তো বা আমার এইটার কাজটা হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই। হার্ফ দিয়ে হইতে পারে, জানি না আমি। তো এটার জন্য আমরা একটা লিংক ট্যাগ নিব, লিংক, জাস্ট একটা লিংক ট্যাগ নিব। তো আমরা জানি আমরা অ্যাঙ্কর ট্যাগ করে আসছি, তাই না? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা কোনো কিছু লিংক করার জন্য কি অ্যাট্রিবিউট ইউজ করতাম? হার্ফ ট্যাগ। সো এখানে এই হার্ফ ট্যাগের মাধ্যমে সাধারণত কোনো কিছু লিংক করানো হয়। তো এই যে হার্ফ ট্যাগের মধ্যে বা হাইপার লিংকের মধ্যে আমি যেটা করব, আমার এই যে ফাইল নেমটা, এই যে স্টাইল যে ফাইল নেমটা, জাস্ট এই ফাইল নেমটা লিখে দেবো। ফাইলের নাম কি? আমাদের স্টাইল ডট সিএসএস। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি আমার সাইটে এসে রিলোড দিচ্ছি। তো দেখেন এতক্ষণ আমি এখানে যে সিএসএসটা করেছি স্টাইল ডট সিএসএস এর মধ্যে, এটা কিন্তু এখানে পেয়েছে না? ওকে, গুড। তো এটা হচ্ছে জাস্ট ফর্মুলাটা, আপনি কিভাবে কাজটা করে, ইনলাইন সিএসএসটা কোথায় কাজ করে, ইন্টারনাল সিএসএসটা কোথায় কাজ করে, আর এক্সটার্নাল সিএসএসটা কোথায় কাজ করে, এটা আমরা জাস্ট দেখলাম। ওকে, এতটুকু নিয়ে কার কোনো কোশ্চেন আছে? এখন এখানে একটা প্রবলেম আছে, দেখেন আমি এখানে নিয়েছি কি, এটা H1, এটা H2, এটা হচ্ছে আমার H3, তাই তো? তিনটার তিন নাম। এখন যদি তিনটা ট্যাগ যদি সেম হইতো তাহলে কি হতো? ধরেন এটাও H3 হবে, এটাও হবে আমার H3, এটাও হবে আমার H3, সবকিছু H3। এখন কি হবে বলেন তো? আচ্ছা, গুড। তো দেখেন এখানে একটা H3 আছে, এইটা কিন্তু H3 ট্যাগ, আমি কিন্তু H3 ট্যাগের কাজ এখানে করেছি, তাই না? এখন এই H3 এর মধ্যে H3 কে আলাদাভাবে কল করেও আমি এখানে কাজ করেছি, আবার এই H3 ট্যাগের মধ্যে আমি ইনলাইন সিএসএস ও করেছি, তাই না? এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই সাইটে এসে আমার সবগুলো হওয়ার কথা ছিল কি এই H3 এর মধ্যে, তাই না? আচ্ছা, দেন এখানে রিলোড করলাম। দেখেন এই দুইটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু এইটা চেঞ্জ হয়নি।
এক নাম্বার কারণ হচ্ছে আপনি যখন কোনো ট্যাগের মধ্যে ইনলাইন সিএসএস করবেন, সেটা যদি এক্সটার্নাল সিএসএস করেন, সেই ক্ষেত্রে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি। আগে আমার এইটা প্রায়োরিটি দিবে। আগে যদি আমার H3 এর মধ্যে কোনো স্টাইল থাকে তাহলে এইটা আগে প্রায়োরিটি পাবে, দেন হচ্ছে আমার এই H3টা এটার মধ্যে পাবে। ক্লিয়ার? যদি আমি মনে করেন এই স্টাইলটা কেটে দিতাম, এখানে কোনো আমি সিএসএস রাখলাম না, এটাকে আমি সম্পূর্ণ কেটে দিলাম, তাহলে আমি জানি যে আমার এখানে এই এখন সবগুলো H3 এর মতো হয়ে যাবে, যেটা আমার এখানে আমি যেটাকে কল করেছিলাম এখানে। ঠিক আছে, এইটা আমার কাজ করতেছে। ওকে গুড, তাহলে আমার এই তিনটাই সেম হয়ে গেল। কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে তো H3 একটা হয়ে থাকে না, তাই না? একটা ওয়েবসাইটের মধ্যে H3 অনেকগুলো হতে পারে। এখন এই সেম H3 এর মধ্যে আমি যদি আলাদা আলাদা কাজ করতে চাই, এইটার মধ্যে আমি আলাদা কাজ করব, এটার মধ্যে আমি আলাদা কাজ করব, এটার মধ্যে আমি আলাদা কাজ করব, কিন্তু আমার ট্যাগ থাকবে সেম। ট্যাগ সবগুলো আমার H3 হবে। এটা কিভাবে করব? এটা করার জন্য আমি অন্যভাবে দেখাচ্ছি। চলেন একটা পতাকা বানাই। তো আমরা কি করব? পতাকা ডিজাইন করব। আজকে একটা ফ্ল্যাগ বানাবো, ফ্ল্যাগস সিএসএস দিয়ে, HTML CSS দিয়ে ফ্ল্যাগ বানাবো। এখানে ফার্স্ট অফ অল আমরা ডিভ নিলাম, ডিভ এর মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসকে বললাম এটা হচ্ছে ফ্ল্যাগ, ফ্ল্যাগ নামে একটা ক্লাস নিলাম। তো এর মাঝখানে আমরা সেটা ফ্ল্যাগ ক্লাস না দিই, আমরা জাস্ট এরকম তিনটা ডিভ নিলাম। মনে করেন একটা, দুইটা, তিনটা ডিভ নিলাম জাস্ট, আর কিচ্ছু না। ঠিক আছে, জাস্ট আমরা এখানে তিনটা ডিভ সেট করলাম, আর কিছু না। এখন আমি যদি এখানে এসে এই ডিভটাকে কল করি, দেখেন আমি একটা ডিভকে কল করলাম, স্টাইলের মধ্যে ডিভটাকে কল করব, জাস্ট আমার ডিভকে কল করলাম। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন ব্ল্যাক। এটার একটা উইথ দিলাম, উইথ কত? 150 পিক্সেল। এখানে একটা হাইট দিলাম, আমরা হাইটকেও বললাম 150 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা সেভ করে আমি আমার সাইটে এসে রিলোড দিলাম। এখন এখানে বলেন তো যে এখানে কয়টা ডিভ আছে? তিনটা। কেন তিনটা বুঝলাম আমরা? কারণ হচ্ছে এখানে তিনটা ডিভের মধ্যে আমরা তিনটা ডিভ নিয়েছি, তাই তো? 150 পিক্সেল আমরা হাইট দিয়েছি, তো 150 করে এখানে তিনটা ভাগ আছে, একটা, দুইটা, তিনটা। কিভাবে এখন বোঝাচ্ছি? এখন মনে করেন আমি চাচ্ছি আমার মাঝখানের ডিভটার হয়তো বা কোনো কালারটা চেঞ্জ করব। আমার এই মাঝখানের ডিভটার যেহেতু তিনটা ডিভের কালারই সেম, আমি চাচ্ছি এই মাঝখানে কালারের ডিভটা চেঞ্জ হবে। তার জন্য সিএসএস কে কল করার জন্য দুইটা পদ্ধতি আছে, দুইভাবে সিএসএস কে কল করা যায়। একটা হচ্ছে ক্লাসের মাধ্যমে, একটা হচ্ছে আইডির মাধ্যমে। আমি যদি এখানে একটা ক্লাস দিই, দেখেন এই ডিভটার একটা ক্লাস দিলাম। মনে করেন এক বাবার যদি তিনটা ছেলে থাকে, তাহলে তিন ছেলের কি থাকে? তিনটা আলাদা নাম থাকে না? তো এখানে রুট কি? রুট হচ্ছে ডিভ, তাই না? রুট হচ্ছে ডিভ। আর এই ডিভটাই হচ্ছে মনে করেন তিনটা, এক বাবার তিনটা ছেলে। এখন এটাও তো ডিভ, এটাও ছেলে, এটাও ছেলে, এটাও ছেলে। এখন তিন ছেলেকে যদি ডাক দেয়, তাহলে কি করবে? তিনটা ছেলের তিনটা নাম দিবে, সেই নামে যখন যাকে কল করবে শুধু সেই রেসপন্স করবে। ঠিক আছে, আমি এই ডিভের মধ্যে একটা ক্লাস দিলাম, কি হয়তো এখানে একটা ক্লাস দিলাম আমরা সেন্টার। আচ্ছা, আর এখানেও আমরা একটা কি দিলাম হয়তো বা আইডি। এই আইডির মধ্যে আমি বললাম এটা আমার লেফট। আর এখানে আমি একটা ক্লাস দিলাম, যে ক্লাসের নাম বললাম আমি আমার রাইট, বা আমি আপ বটনও দিতে পারতাম, দিলাম না। তো আমি জাস্ট এখানে কিন্তু তেমন কিছু চেঞ্জ করিনি, জাস্ট ক্লাস দিয়েছি। ক্লাসের মধ্যে তো এখনো কোনো চেঞ্জ আনিনি, নিয়ে এসছে। আচ্ছা, তো এখন আমরা এই ক্লাসকে কল করব। সিএসএস এর মধ্যে যদি কোনো ক্লাসকে কল করতে হয় তার আগে ডট দিতে হয়, ডট। যদি কোনো ক্লাসকে আপনি কল করতে চান, আমি যে কোনো ক্লাসকে যদি কল করতে চাই তার পূর্বে আমি একটা ডট দেব। সো ডট দেওয়ার পরে তারপর আমি সেন্টারটাকে কল করব, CENTER। আমি আমার ক্লাসের নাম লিখলাম ডট দিয়ে। এরপরে এখানে আমি সেম ভাবে এই সিএসএসটাই দিলাম এর মধ্যে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা বললাম, হয়তো বা ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের রেড। এখন আমি আমার সাইটে এসে যখন এখানে রিলোড করলাম, তো দেখতে পাচ্ছি প্রথমটা আমার ব্ল্যাক আছে, পরবর্তী মাঝখানেরটা আমার কি হয়ে গেল? তা আমি এটা কি করলাম? আমার ক্লাসকে কল করলাম, তাই না? ক্লাসকে। আর আমার নিচে আমি চাচ্ছি আমার তৃতীয় যে ডিভটা আছে এইটার কালারটাও আমি চেঞ্জ করতে চাচ্ছি, এটার কালারও চেঞ্জ হবে। সো এই সেন্টার ট্যাগের পরে আমরা আবার একটা, এখানে যেহেতু কি আছে আমাদের আইডি,
সো কোনো ক্লাসকে কল করার সময় আপনাকে ডট সেট করতে হবে, এখানে ডট দিতে হবে। আর যদি কোনো আইডি কে কল করতে চান তাহলে আপনাকে একটা হ্যাশ দিতে হবে। এই হ্যাশ দিয়ে আমরা আইডি কে কল করতে হবে। এই আইডির নাম কি আমার লেফট। এই লেফটের মধ্যে আমি জাস্ট আমার এই সিএসএসটাকে দিয়ে দিব। এই সিএসএসটাকে আমি এখান থেকে কন্ট্রোল সি কপি করব, এখানে এটাকে পেস্ট করব। এইটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম আমাদের ইয়েলো। কন্ট্রোল এস সেভ করলাম, সাইটে এসে রিলোড। কি হলো, নিচের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আমি যদি জার্মানির ফ্ল্যাগ দেখি, জার্মানি, তো আসা নেই, আমি দেখবো জার্মানি। এটা হচ্ছে আমাদের জার্মানির ফ্ল্যাগ। তো এখানে প্রথমে কি ব্ল্যাক রেড ইয়েলো, এখানে কি আছে ব্ল্যাক রেড ইয়েলো। এখন পতাকাটা মনে হবে কি আর একটু এটা বড় করে দিলে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো চলেন আমরা যেটা করব, আমাদের এখানে এই যে উইডটা আছে, এই উইড এটাকে ধরলাম, এই উইডটাকে আমি ধরলাম, এই উইডটাকে আমি ধরলাম, এই উইডটাকে বললাম আমি 500। দেন আমি আমার সাইটে এসে রিলোড, আর একটু বড় করি, এটাকে বললাম 700। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে আমি জাস্ট একটা রিলোড করব। এটা কিসের পতাকা? জার্মানির পতাকা। বিষয়টা ক্লিয়ার? ওকে গুড। সবাই বাংলাদেশের ফ্ল্যাগ যদি বানাইতে চাই তাহলে এই ডিভের পরে আমি একটা ডিভ নেব। এই যে স্যার একটা ডিভ নেব, ডিভের মধ্যে ক্লাস নিলাম বিডি। আর এই ডিভের পরে আমরা আবার একটা ডিভ নিব, যে ডিভের মধ্যে আমরা একটা ক্লাস নেব। আমি সাউন্ড শুনতে পাচ্ছি। এখানে আমরা বললাম দেশ, কন্ট্রোলে সেভ করলাম। দেন আমরা আমাদের বিডি নামে ক্লাসকে ধরলাম, আমরা এখানে বললাম ডট বিডি। এখানে আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার আমাদের গ্রিন। এটা উইথ কত আমাদের, হয়তো বা আমরা দিতে পারি 700 পিক্সেল। এটার হাইট দিব, হাইট দিলাম কত, হয়তো বা 500 বা 600 পিক্সেল। তো দেখি এটা কতটুকু আসে, আগে কেমন আসে এটা দেখে নিই আমরা। তো দেখতে পাচ্ছি এই অবস্থা। এটা আরেকটা কাজ করব, এখানে আমাদের যে ফ্ল্যাগটা ছিল প্রথম ফ্ল্যাগ, এটাকে একটু কমেন্ট করে দিলাম। কমেন্ট শিখে নিই। আচ্ছা, এসটিএমএল কমেন্ট কাকে বলে? এসটিএমএল কমেন্ট হচ্ছে একজন ডেভেলপার অন্য একজন ডেভেলপারকে কোনো মেসেজ দিতে চাইলেন। মনে করেন আমি যদি এখানে কিছু লিখে রাখি যে তুমি যখন এই ফাইলটা ওপেন করবা তার আগে আমাকে নক করবে। ওকে, এই লেখাটা লিখলাম। এখন যদি এটাকে আমি কমেন্ট না করি তাহলে দেখবো কি এটা আউটপুটে আসছে, তাই না? এই লেখাটা দেখবো এই যে উপরে চলে আসছে। কোথায় লেখাটা আসছে, কোথায়? এই যে উপরে লেখা আসছে, তাই না? এই লেখাটা তো আমার আউটপুটে দেখা যাচ্ছে। এইটা আমি এই মেসেজটা কাকে দিছি, যাকে আমি ফাইলটা পাঠাচ্ছি তাকে। সো তখন আমি কি করবো, এটাকে কমেন্ট করব। তখন এটা এখানেই থাকবে, কিন্তু এটা আউটপুটে দেখা যাবে না। এখন যদি আমি সাইটে এসে দেখবো আউটপুটে এরকম কোনো কিছু নাই। তো এই কমেন্টটা কিভাবে করবেন? কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক। হ্যাঁ। তো আমরা এখানে আমাদের বিডির আমরা যে কাজ করেছি, এই সিএসএসটা আমাদের দরকার নেই, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। আমাদের হাইটটা আমরা বেশি হয়ে গেছে, আমরা এখানে দিলাম 500। সাইটে আসলাম, রিলোড। ওকে, সো এতটুকু আসবে, তাই তো? এটা উইডটা আরো বড় হবে। সো উইডটা আমরা বলতেছি 800। আবার সেম ভাবে যেভাবে আনছেন ওইভাবে। আচ্ছা, তো আমরা দেখেন এটাকে ফলো করেন। আমরা এখানে কি করলাম, এখানে কোডিং করে উইথ এন্ড হাইট দিলাম। এটা কাকে দিলাম? আমরা বিডি কে, তাই তো? এখন আমরা দেশকে ধরবো, ডট দেশ। এই দেশকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার, হয়তো এটা রেড। এটা উইথ দিব আমরা, উইথ কত আমাদের 150 পিক্সেল। এটা হাইট দিলাম আমাদের 150 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। এটা এখানে একটা আসছে, তাই তো? সো এটা অনেক ছোট, 200 করে দিই। সো আমি এখানে আর এখানে এটাকে ধরলাম, ধরে বললাম এটা 200। সো সাইটে আসলাম, এসে রিলোড দিই, মোটামুটি চলবে। আচ্ছা, এখন দেখেন এই রেটটাকে আপনি এটার উপরে আনবেন কিভাবে? এই রেটটা কিন্তু এটার উপরে এখান থেকে মুভ হবে না।
দেখেন আপনি যদি এটাকে টপ বলেন, টপে তুমি উঠে যাবা মাইনাস হয়তো বা 200 পিক্সেল, ঠিক আছে, মাইনাস 200 পিক্সেল সে উপরে উঠবে, কিন্তু এখানে যদি রিলোড করি দেখবো সে যাচ্ছে না, এটা কখনোই সে যাবে না। এটার জন্য আমাদের একটা এক্সট্রা কাজ করতে হবে, যার জন্য পজিশন জানতে হবে। আমি এখানে বলবো পজিশন বলবো রিলেটিভ। পজিশন 3 প্রকার, তো আমাদের পজিশন টপিক নাই, তারপরেও জাস্ট দেখাইলাম। পজিশন 3 প্রকার, একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসোলিউট, আর একটা হচ্ছে আমাদের ফিক্সড। সো এই তিনটার মধ্যে আমরা রিলেটিভটা ইউজ করব কখন? রিলেটিভ ইউজ করব যখন একটা জিনিসকে মুভ করাইতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় সরাইতে হয়, তখন এটা পজিশন রিলেটিভ। এখন দেখেন আমি যদি রিলোড দিই, দেখেন এটা উপরে উঠে গেছে, ঠিক আছে, আমি আরেকটু উপরে উঠাবো, এটা 200 থেকে আমি আরেকটু বাড়ালাম, হয়তো বা বললাম 300, কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে রিলোড, আর উঠবে। আচ্ছা, এটা আমরা লাইভে করবো, সমস্যা নেই, এই কোডিংটা আমরা লাইভেও করতে পারি, এখানে বসে করতে পারি। ইন্সপেক্ট করলাম, সো এখানে স্টাইলের মধ্যে আসলাম, এটা 300 দিয়েছি, আমরা আরেকটু বাড়াই, দেখি কতটুকু নিলে সে ঠিকঠাক থাকে। আমরা এটাকে আরো বাড়াচ্ছি, 315, একটু উপরে যাই, দেখি আগে এটা আমাকে দেখতে হবে ঠিকঠাক মতো আছে কিনা। কোডটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি, এটাকে একটু জুম করলেও পারি, একটু জুম করে দিলাম, আর আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। এখন আমি দেখি এটা কতটুকু সেন্টারে যায়, আমি এটাকে বাড়াচ্ছি, চলবে? তাহলে আমাকে 350 দিলেই হচ্ছে। সো আমি এখানে এটা ইউজ করবো 350, ওকে, এটা ফিক্সড। এরপরে এই টপের পরে আমি আবার ইউজ করবো লেফট, সে লেফট থেকে সরে যাবে কত, আমি এখানে দিলাম 200 পিক্সেল। দেন সে দেখতে পাচ্ছি সেন্টারে আসছে, আর একটু বাড়াইতে হবে, তাই তো? আমি এটাকে আর বাড়াচ্ছি, বাড়াচ্ছি, চলবে? তাহলে আমরা 280 দিব, লেফট থেকে 280। এখন যদি এখানে সে রিলোড দেন, দেখবেন এটা চলে যাবে, ঠিক আছে, কারণ হচ্ছে এটা আমরা যা করেছি এটা হচ্ছে ওয়ান টাইম। এখানে এসে আবার এটাকে সেভ করতে হবে, এটাকে বলবো লেফট, আমার কত মাপছিলাম 280 পিক্সেল, কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে রিলোড, কোথায় আসলো? মাঝখানে, টপে মাইনাস কেননা হচ্ছে টপ থেকে উপরে উঠাচ্ছে। যদি এটা টপ থেকে আমি শুধু মাইনাস না দিতাম তাহলে আরো নিচে নেমে যেত, মাইনাস দিলে উপরে উঠবে, আর মাইনাস না দিলে সে নিচে নেমে যাবে। যেমন দেখেন, এটা একটু পরে বোঝাবো, মার্জিন প্যাডিং এর ক্লাস আমি এখনো নেই। সো মার্জিন প্যাডিং এর ক্লাস নিবো, যে এটার পরেই আমি মার্জিন প্যাডিং শুরু করবো। সো এরপরে আমি যেটা করবো, এটাকে আমি কি করতে হবে? গোল করতে হবে, তাই না? গোল করতে হবে। আমি এখানে এসে বললাম বর্ডার রেডিয়াস, বললাম 50 পিক্সেল, রেডিয়াস, হ্যাঁ, এখানে আমরা ইউজ করলাম বর্ডার রেডিয়াস। এখন দেখবে এটা চারপাশ থেকে অল্প একটু দেখেন গোল হয়েছে, তাই না? এখন আমাকে তো আরো গোল করতে হবে, তাই না? তো আমি এখানে এসে ইন্সপেক্ট করব। এখন এই রেডটার যে রেডিয়াসটা আছে এটাকে আমি বাড়াচ্ছি, সিলেক্ট করলাম, আমি বাড়াচ্ছি, ঠিকঠাক হয়েছে? আরো লাগবে? তাহলে আমরা কত দিতে পারি? 100। আমরা 100 পিক্সেল দিলে এখন যে রিলোড দিব চলে যাবে। এখানে এসে আমরা বলবো 50 এর জায়গায় বলবো 100 পিক্সেল, জাস্ট এখানে বলবো 100 পিক্সেল, কন্ট্রোল এস সেভ, সাইটে এসে রিলোড হয়ে গেল। আমরা বৃত্তটাকে আরেকটু বড় করে দিচ্ছি। সো এখানে আমরা এইটাকে আর এটাকে ধরে এখানে বললাম 250। এখন যদি আমি আমার সাইটে আসি, এখানে এসে রিলোড করি, তাহলে দেখবো যে আমার পতাকাটা আরেকটু বড় হয়েছে, তাই না? কিন্তু এটা টপ থেকে সরে গেছে, দেন হচ্ছে 100 পিক্সেল দিলে এটা আমার গোলটা নাই এখনো। এখানে আসলাম, আবার এটাকে আমি কি করব? ইন্সপেক্ট করব। এখানে এসে এখন আবার এটাকে বাড়াচ্ছি, গোল হয়েছে? তাহলে কত দিতে হবে? 130। সো আমরা এখানে এসে 130। এখন দেখেন একটা প্রবলেম, আমি কিন্তু বারবার এখানে এসে মাপতেছি কত কত কত, তাই না? আর আপনি যদি একদম সংক্ষেপ, আমি জাস্ট পিক্সেলটাও দেখাই দিলাম পিক্সেলে কিভাবে করবেন। আর যদি এইভাবে বারবার পিক্সেল আমার প্রবলেম হয়, তাহলে আমি এখানে এসে জাস্ট বলে দেবো 50%। তাহলে এটা যত বড়ই থাকুক এটা অটোমেটিক গোল হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি এটা কোথা থেকে নেমে গেছে, আমার উপর থেকে একটু নেমে গেছে, তাহলে আরেকটু উপরে উঠাইতে হবে। টপ ছিল আমার 250, 350, আমি এটাকে বললাম হয়তোবা 370। আরেকটু উপরে উঠিয়ে দেখি এটা ঠিকঠাক আছে কিনা, সাইটে আসলাম, রিলোড, চলবে? তো এটা হচ্ছে আমাদের বিডি ফ্ল্যাগ। আপনারা চাইলে এভাবে বাংলাদেশের ফ্ল্যাগ রেডি করতে পারেন। লালটা কি করবেন? ঘুরাবেন মানে?
স্যার এটা তো মাত্র সিএসএস শুরু করলেন। অবশ্যই লাঠির জন্য ওই সেম ভাবে উইথ আর হাইট দিবেন, উইথ আর হাইট দেওয়ার পর এটাকে হাইটটাকে বড় করে দিবেন, উইথটাকে চেকন রাখবেন, শেষ। তারপর পজিশন রিলেটিভ দিয়ে সেটা তো জায়গা মতো বসাবেন। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ফ্ল্যাগ। আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে প্রত্যেকে 3টা করে ফ্ল্যাগ ডিজাইন করবেন, যে কোনো কান্ট্রির 3টা করে ফ্ল্যাগ ডিজাইন করে গ্রুপে জমা করতে হবে, ঠিক আছে? প্রত্যেকে 3টা করে ফ্ল্যাগ ডিজাইন করবেন, ফার্স্ট হোমওয়ার্ক আমাদের। আপনি এখন বেসিকটাই করেন, যেটার এক কালার আছে, যেমন আমাদের জাপান, ইন্ডিয়া, বাংলাদেশ, তারপর হচ্ছে আমাদের 3 কালারের কি কি ফ্ল্যাগ আছে, অনেক ফ্ল্যাগ আছে। স্যার ইন্ডিয়াটা তো ভেজাল বেশি। কি বেজাল? ওই যে আমার কি নকশা টকশা একটা কাজ করবেন, আমাকে 3টা ফ্ল্যাগ করে দিলেই হলো, এখন যে 3টা করেন আপনার ইচ্ছা। জি স্যার। পজিশনের বাকি দুটো বলে দেন। না না, পজিশনের বাকি দিলে আমার আরো মিনিমাম হাফ অ্যান আওয়ার বেশি লাগবে, আমি মুখে বলে দিই। হ্যাঁ, বলে দেন। রিলেটিভটা হচ্ছে আপনি যখন একটা থেকে একটাকে সরাবেন তখন ওই জায়গাটা ফাঁকা থাকে, ওই জায়গাটা মুভ ফিল আপ হয় না। যদি অ্যাবসোলিউট সেট করেন, যদি আপনার এখানে 3টা অপশন আছে, 1টা 2টা 3টা, ঠিক আছে? যদি 2 নাম্বারটা সরাই ফেলেন তাহলে 3 নাম্বারটা 2 নাম্বার জায়গাটা দখল করবে। এটা হচ্ছে অ্যাবসোলিউটের কাজ। আর আমাদের ফিক্স মানে একদম লক, ঠিক আছে? এটা কখনো কোনো মুভ করতে পারবেন না। যদি সময় হয়। আচ্ছা, এরপর আমরা একটা ফাইল করে নিই, এখান থেকে নিউ ফাইল, সরি আমরা এখানে ফাইল ক্রিয়েট করবো, যেটার নাম বললাম margin.html। কন্ট্রোল সেভ করলাম, এখানে এসে রিলোড। এই margin.html এ জাস্ট মার্জিনের ক্লাসটা করব। টাইম যে কোথা থেকে চলে যায়, তো স্যার চলে গেলেই হবে, 4টা বাজে আবার নতুন ব্যাচ আসবে, তখন তো আপনাদের সময় শেষ। আচ্ছা, সো দেখেন আমরা এখানে HTML5 এর কি করলাম, HTML5 এর একটা টেমপ্লেট নিলাম। এখানে ফার্স্ট অফ অল আমরা একটা H1 নিব, H1, এই যে H1, এখানে বললাম ওয়েলকাম টু মাই ব্লগ, একটা লেখা আমি এখানে লিখলাম। এই ব্লগটাকে আমরা স্প্যান ট্যাগের মধ্যে নিলাম, কন্ট্রোল এক্স, এটাকে আমি বললাম স্প্যান ট্যাগ। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটাকে সেভ করার পরে আমি আমার সাইটে এসে এই margin.html-টাকে ওপেন করবো। এটাকে ওপেন করলাম, ওপেন ইন ব্রাউজার, ওপেন হলো, তাই তো? আচ্ছা, এখন আমরা এখানে এই H1 এর মধ্যে H1 কে একটা ক্লাস দিতে চাচ্ছি। ক্লাস কি? ক্লাস হচ্ছে আমাদের কন্টেন্ট নামে ক্লাস। এটাকে style.css এর মধ্যে এসে আমি এখানে ডট করলাম, ডট কন্টেন্টের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পুরোটাকে ধরবো। ফার্স্ট অফ অল আমি এটাকে বললাম কালার, মনে করেন এটা কালার হচ্ছে আমাদের রেড, ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম গ্রিন, টেক্সট অ্যালাইন আমি বললাম সেন্টার, দেন ফন্ট সাইজ আমরা বললাম 45 পিক্সেল। কন্ট্রোল এস, আমি এখানে সেভ করলাম, সেভ করে সাইটে এসে রিলোড। এটা লিংক করেননি না? তো আমরা এখানে এসে বললাম লিংক আমাদের সিএসএস কে লিংক করেন, সিএসএস কে লিংক কমপ্লিট, সাইটে এসে রিলোড, সিএসএস আমাদের এটা চলে আসলো। ওকে, আচ্ছা, এখন ওয়েলকাম টু মাই ব্লগ লেখাটা আসছে। এখন এখানে একটা প্রবলেম আছে, বলতে পারবেন প্রবলেমটা কি? হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার মানে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার কথা ছিল। এই পাশেও দেখতে পাচ্ছি হোয়াইট, এই পাশেও দেখতে পাচ্ছি হোয়াইট, আবার উপরেও হোয়াইট, নিচেও এটা জায়গাটা আছে, কিন্তু নিচে কোনো কন্টেন্ট না থাকার কারণে দেখা যাচ্ছে না। তো এটার জন্য আপনারা যখন সিএসএস এক্সটার্নাল সিএসএস করবেন, অবশ্যই এক্সটার্নাল সিএসএস করবেন, কারণ এক্সটার্নাল সিএসএস হচ্ছে প্রফেশনাল ভাবে এক্সটার্নাল সিএসএস করা হয়। তো এটাই সবাই করবেন। তো ফার্স্ট অফ অল যেটা করবেন, সিএসএস এর মধ্যে আসার পরে আমাদের ব্রাউজারের ডিফল্ট ভাবে একটু মার্জিন প্যাডিং দেওয়া থাকে, সেটাকে রিমুভ করতে হয়। এটার জন্য আপনারা সবাই বডি নেবেন। প্রথম বডি, আমাদের মার্জিন 0, আমাদের প্যাডিং 0। এখন প্রশ্ন হচ্ছে স্যার মার্জিন প্যাডিং কি? তো এটা আমি একটু বুঝাচ্ছি এটার পরে। তো এখন দেখবেন আমার লেফট রাইটে কোনো মার্জিন গ্যাপ নাই, দেখেন তো লেফট রাইটে কোনো হোয়াইট আছে নাই, কিন্তু উপরে কিন্তু আছে, উপরে আছে। তো এটা যদি, এটা কেন? এটা হচ্ছে আপনি আপনার বডির মধ্যে মার্জিন প্যাডিং 0 করেছেন, কিন্তু এটা তো আমার বডি না, এটা কি? এটা হচ্ছে হেডার বলে এটাকে। তো এই হেডারের পুরো ওয়েবসাইটের মধ্যে যদি আপনি মার্জিন প্যাডিং 0 করতে চান, তাহলে আমরা এখানে ইউজ করব ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে হচ্ছে একটা স্টার, এই স্টারকে বলা হয় একটা ইউনিভার্সাল। সো আমি আমার সাইটে এসে একটা রিলোড দিচ্ছি। সো
সো দেখেন আমার এখন লেফট রাইট টপ বটম কোথাও কোনো মার্জিন নাই। ওকে গুড, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্ক। সিএসএস এর মধ্যে যখন আসবো আগে এই কাজটা করে নিব। ওকে, কন্ট্রোল এস। এখন মার্জিন প্যাডিং কি এটাকে বুঝে, জাস্ট মার্জিন প্যাডিং বুঝে ক্লাস ক্লোজ করে দিব। আর অনেক কন্টেন্ট ছিল কিন্তু আমাদের সময় কভার হবে না। আচ্ছা, কিবোর্ডটা ভেজে গেল। মার্জিন প্যাডিং আপনি তো আপনি পারলে বাকিরা পারবে না, এই চিন্তা কখনো করবেন না স্যার আমি যেটা পারি এটা ভাবতেন আর অন্যদের পারার দরকার নেই। আচ্ছা গুড, তো এটা দেখেন এটা হচ্ছে আমাদের একটা, মনে করেন আমি একটা এরিয়া টার্ন করলাম তাই তো। আচ্ছা মনে করেন এটা আপনি একটা পরীক্ষার খাতা, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের পরীক্ষার খাতা। তো এই পরীক্ষার খাতার মধ্যে আপনারা ফার্স্ট অফ অল পরীক্ষার খাতা পেয়ে কি করেন, মার্জিন দেন, স্কেল দিয়ে টার্ন করি। তো আমরা এটাকে টার্ন করব। দেখেন এখানে আমরা যদি এই পরীক্ষার খাতাটাকে টার্ন করব, জাস্ট এটাকে আমি ধরলাম, এখানে আমি একটা পরীক্ষার খাতার মার্জিন দিব, মনে করেন এই একটা দাগ দিলাম, আবার এখানে একটা দাগ দিলাম, এটা কি দিলাম আমি, পরীক্ষার খাতার মার্জিন দিলাম। এখন আপনি মার্জিন কোনটাকে বলবেন, এখানে মার্জিন কোনটা আপনার, এই যে বাহিরের অংশ এটা মার্জিন নাকি ভেতরের এটা মার্জিন, মার্জিন কোনটা, এই দাগের বাহিরের অংশকে মার্জিন বলে নাকি এই দাগের ভেতরের অংশকে মার্জিন বলে? সবাইকে আপনারা দ্বিমত নাকি, আপনারা এটা বুঝতেছেন না? বাইরে মনে হয়, নট শিওর, বাইরে। তো এখানে এই দাগের বাহিরের অংশটাকে এটাকে মার্জিন বলে, এটা হচ্ছে আমাদের মার্জিন। এই পুরো জায়গাটা এটা হচ্ছে আমাদের মার্জিন। এখন মনে করেন আপনি তো পরীক্ষার খাতাটা পেলেন, মার্জিনও দিলেন, এখন এখানে লেখা শুরু করবেন কোথা থেকে, এই দাগ থেকে, এখান থেকে লেখা শুরু করবেন, লেখাটা শুরু করবেন কোথা থেকে? আমরা আমাদের লেখাটা শুরু করে সাধারণত একটু গ্যাপ এখান থেকে, তাই তো, এখান থেকে লেখাটা শুরু করি। আপনি আপনার এই যে মার্জিন, এই দাগের বাইরে আপনার মূল ভ্যালু কিন্তু এইটা, নির্দিষ্ট পরিমাণ জায়গা কোনটা আমাদের এইটা, এইটার বাহির দিক থেকে যদি কোনো জায়গা দিতে চান এটাকে বলবো মার্জিন। আর যদি আমার এই ভ্যালুর ভেতর দিক থেকে, এই ভেতর দিক থেকে যদি আমি কোনো জায়গা দিতে চাই, এই যে ভেতরে জায়গা ছেড়ে দিলাম না, এইটাকে বলে প্যাডিং। যেটা আমার ভ্যালুর ভিতরের দিকে হয়, আমার ভ্যালুর মধ্যে যেটা হবে এটাকে বলবো আমি প্যাডিং, যেটা বাহির দিক থেকে এটা হচ্ছে মার্জিন। ওকে গুড, এতটা ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে কিছু মার্জিন সেট করার আগে আরেকটা কাজ করি। এখানে দেখেন আমরা কি করলাম, ওয়েলকাম টু মাই ব্লগ লিখছি না, এখানে আমরা যদি চাই এই ডাব্লুর মধ্যে একটা কালার, ই এর মধ্যে একটা কালার, এল এর মধ্যে একটা কালার, সি এর মধ্যে একটা কালার, ওর মধ্যে একটা কালার দিতে পারি না? প্রত্যেকটার মধ্যে আমি চাচ্ছি আলাদা আলাদা কালার দিব। তো আমি এতটুকু করে জাস্ট এতটুকু একটা কালার থাকবে, এতটুকু আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, আর তাহলে যাতে আপনি বুঝতে পারেন তার জন্য আমি একটা স্প্যান ট্যাগ নিয়েছি। স্প্যান ট্যাগের মধ্যে আমি বলবো স্টাইল কালার, মনে করেন ব্লু, দেন ফন্ট সাইজ, ফন্ট সাইজ ওইটা থেকে একটু বড় হবে, ফন্ট সাইজ আমি এখানে ইউজ করলাম 50 পিক্সেল, দেন কন্ট্রোল এস সেভ, সাইডে আসলাম, এসে একটা রিলোড, এটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি চাই এই ব্যাকগ্রাউন্ড, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডের কালার মনে করেন আমি ইউজ করলাম কি দেওয়া যায়, অরেঞ্জ। আমি আসলে ভালো কালার মিলাতে পারি না, সো ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ। ওকে, ব্যাকগ্রাউন্ড আমার অরেঞ্জ আসছে, ঠিক আছে। সো এখানে আমরা কি করলাম, এতটুকু কাজকে ডিফারেন্ট করলাম, জাস্ট এটাকে কার মাধ্যমে করলাম, একটা স্প্যান ট্যাগের মাধ্যমে। ওকে, দেন আমি আমার সাইডে আসবো, এখানে সাবলাইমের মধ্যে আসবো, আসার পরে আমার এতটুকু কাজ শেষ। এখন আমি এখানে মার্জিন দিচ্ছি, দেখেন আমি এখানে বললাম মার্জিন, জাস্ট মার্জিন, মার্জিন লিখে আমি যদি এখানে লিখি মার্জিন 50 পিক্সেল, রাইট সাইডে রিলোড, মার্জিন কোথায় কাজ করে, বাহিরে। দেখেন এই ব্যাকগ্রাউন্ডের উপর থেকে 50 পিক্সেল, লেফট থেকে 50 পিক্সেল, রাইট থেকে 50 পিক্সেল এন্ড বটম থেকে 50 পিক্সেল। বটমেও জায়গাটা নিয়েছে কিন্তু আমি বুঝতে পারছি না।
সো এখানে এসে আমি যখন এই যে একটা প্যারাগ্রাফ দিলাম সেখানে এটাও কিন্তু 50 পিক্সেল নিচে আছে, ঠিক আছে? কারণ হচ্ছে যখন আমি কোনো মার্জিনকে কল করব তখন এটা আমার টপ বটম লেফট রাইট চার দিক থেকে একসাথে কাজ করবে। যদি আমি এখানে যদি স্পেসিফিক বলে দিতাম, আমি যদি এখানে জাস্ট বলে দিতাম মার্জিন টপ, তাহলে সে কাজ করতো। আমি এখানে মার্জিন টপ বললাম 100 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আমার সাইটে এসে রিলোড, দেখতে পাচ্ছি শুধু উপর থেকেই সে জায়গাটা নিয়েছে, কিন্তু আমার লেফট রাইট বটমে কোনো মার্জিন নাই বা পাই নাই। ওকে গুড। আমি যদি ওকে বলতাম মার্জিন বটম 100 পিক্সেল 100 পিএক্স, কন্ট্রোলে সেভ করলাম। সাইটে এসে আমি এখানে রিলোড করতেছি, তো দেখেন আমার টপ থেকে 50 পিক্সেল এন্ড বটম থেকে 50 পিক্সেল পেয়ে গেল। আমি কিন্তু সিঙ্গেল ধরে ধরে কাজ করতেছি। আচ্ছা, এরপরে আমি যদি বলি মার্জিন মার্জিন লেফট 100 পিক্সেল, কন্ট্রোলে সেভ করলাম। আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি, কোথা থেকে কমে গেল? লেফট থেকে কমে গেল। এখন আমি আবার রাইটে যাব, আমি সো এখানে বলবো আমার মার্জিন রাইট কত? 100 পিক্সেল। রিলোড। তো প্রথমত আমরা যদি মার্জিন দিতে চাই, সেই মার্জিনটা শুধু মার্জিনকে কল করলেও চারপাশে একসাথেই নেয়। আর আমি যদি সিঙ্গেল ভাবে শুধু একদিকে মার্জিন চাচ্ছি, বাকি দিকে মার্জিন চাচ্ছি না, তখন হচ্ছে আমি টপ বটম লেফট রাইট ইউজ করব। ওকে, তো এটা হচ্ছে মার্জিনের ইউজের সিস্টেম। এখন চলেন মার্জিনের শর্টকাট থেকে। আমি এখানে দিলাম মার্জিন, ঠিক আছে, জাস্ট লিখলাম মার্জিন। এখন আমি জানি এখানে কোনো ভ্যালু দিলে কোথায় কাজ করবে? চারপাশে। আমি এখানে বললাম 0 পিক্সেল 0 পিক্সেল। এখানে আমি কি করলাম? মার্জিন লিখলাম। মার্জিন, এইটা মার্জিনটা কি আমাদের? মার্জিনটা প্রপার্টি। আর এই প্রপার্টির ভ্যালু কয়টা? 4টা। আমি একটা প্রপার্টি নিয়ে সেই একটা প্রপার্টির 4টা ভ্যালু সেট করতেছি। সাইটে আসলাম, রিলোড। এখন কিন্তু সবই কিন্তু 0, কারণ আমি এখানে 0 রেখেছি না। আমি প্রথমটার মধ্যে এসে বললাম 100 পিক্সেল। দেখতে পাচ্ছি এটা কোথায় গেছে? আমার উপর থেকে 100 পিক্সেল সে নিচে নেমে গেছে। ওকে গুড। আমি আমার দ্বিতীয়টার মধ্যে এখানে এসে বললাম 100 পিক্সেল। এখানে সে রিলোড করব, দেখবো এটা আমার ডান পাশ থেকে আমার 100 পিক্সেল নিয়েছে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার মতো ঘুরবে। ওকে, আচ্ছা। তৃতীয়টার মধ্যে এসে আমি বললাম আমার 100 পিক্সেল। এটা দেখবো আমার নিচ থেকে বটম মানে মার্জিন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যদি চাই এখানে শেষেরটার মধ্যে বললাম 100 পিক্সেল, কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে রিলোড। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা একটা প্রপার্টির মধ্যে 4টা ভ্যালু সেট করেও চাইলে কাজ করতে পারি। চলেন আরো শর্টকাট দেখি। আমি এখানে বললাম মার্জিন 0 পিক্সেল 0 পিক্সেল। প্রপার্টি কয়টা? প্রপার্টি দুইটা। প্রপার্টি একটা, ভ্যালু কয়টা? ভ্যালু দুইটা। আমি আমার দুইটা ভ্যালুর মধ্যে এখানে বললাম 0। ওকে, উপর ডিস থেকে চারপাশে 0 হয়ে গেছে। প্রথমটার মধ্যে এসে আমি জাস্ট এখানে বললাম 100 পিক্সেল। সাইডে এসে রিলোড, কোথায় হয়েছে? টপে এন্ড বটম দুইটা একসাথে, টপ বটম একসাথে কাজ হচ্ছে। ওকে গুড। আমি পরবর্তী ভ্যালুর মধ্যে এখানে এসে বললাম 100 পিক্সেল। সাইডে এসে রিলোড করলাম, কি হলো? লেফট রাইট। এতটুকু বুঝতে পেরেছেন? আমি টপ রাইট এসে বললাম 0 মানে 10 পিক্সেল। লেফট রাইটে আমি বললাম এটা 300 পিক্সেল। কন্ট্রোল সেভ, সাইডে এসে রিলোড। ওকে, আচ্ছা। এখন এটা আমি কি করব? আমার ভেতর দিক থেকে জায়গা বাড়াবো। তো জাস্ট আমি আমার মার্জিনটা যেভাবে ইউজ করেছি, মার্জিনের ইউজ করার সিস্টেম এন্ড প্যাডিং এর ইউজ করার সিস্টেম সেম। জাস্ট মার্জিনের জায়গায় আমি লিখবো প্যাডিং। প্যাডিং আমি দিলাম 100 পিক্সেল। জাস্ট মার্জিনটা কাজ করেছে কোথায়? বাহিরে, এই ভ্যালুর বাহিরে। আর প্যাডিংটা কাজ করবে ভেতরে। জাস্ট এটা এই লেখাটার ভেতরে কাজ করবে। এখন আমি আমার কি কোথায় যাচ্ছি না, আমি জাস্ট এটাকে আরো কমিয়ে দিতে চাচ্ছি। টপ বটমে এটা আমার আমি এখানে দুইটা ভ্যালু সেট করলেই হচ্ছে 0 পিক্সেল এন্ড হচ্ছে 0 পিক্সেল। আমার
টপ বটম থেকে আমি 100 পিক্সেল দিয়ে দিচ্ছি, 100 না 60 পিক্সেল দিয়ে দিচ্ছি, লেফট রাইট থেকে দরকার নেই। ক্লিয়ার? এটাকে যদি আমি আরো বড় করি, কোনো সমস্যা আছে? এটাকে আমি যদি বলি 300 না, এটা হবে মনে করেন 400। আচ্ছা, এখন এই ব্লকটার মধ্যে আমি যদি একটু প্যাডিং দেই, আমি যদি আমার এই ব্লকটা কোথায় ছিল, কোথায় ব্লক, প্যানের মধ্যে এখানে আমি এসে বললাম প্যাডিং কত 15 পিক্সেল, দেন এখানে বললাম বর্ডার রেডিয়াস কত 50 পিক্সেল। আমি আমার সাইডে আসলাম, এখানে এসে একটা রিলোড, তো দেখতে পাচ্ছি ওয়েলকাম টু মাই ব্লগ এই লেখাটা আসছে। ক্লিয়ার? আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক পেইন্ট, আমি পেইন্টে দেখাচ্ছি হোমওয়ার্কটা কি, ভিডিও শেষে রেখে দিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট হোমওয়ার্ক কি? 3টা ফ্ল্যাগ ডিজাইন করতে হবে, 3টা ফ্ল্যাগ এনি কান্ট্রিজ। এই প্যারাগ্রাফটাকেও এটার মতো করে করবেন, ঠিক আছে? প্যারাগ্রাফের ফন্ট দিবেন, প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, প্যারাগ্রাফের ফন্ট কালার দিবেন, তার নিচে এরকম 3টা পাশাপাশি গোল গোল ছবি করবেন। হ্যাঁ, গোল গোল ছবিগুলো পাশাপাশি বসাইতে হবে, ঠিক আছে? এই 3টা গোল গোল ছবি এই প্যারাগ্রাফের নিচে করতে হবে। এটা জানি পারবেন না, এটা কেউ পারবে না আমি আশা করি। পারলে 2-1 জন পারবে, বাকিরা কেউ পারবে না এটা। সো এটা অনেক কঠিন, সো এটা পারবেন না, তার কারণ আছে, কারণ হচ্ছে এটা অনেক হার্ড। সো আমি এটা ক্লাসে দেখিয়ে দেবো, হোমওয়ার্ক কেমন স্যার? দিছি, বাসায় প্র্যাকটিস করবেন, তারপর যদি না পারেন আমি দেখাই দিই। হ্যাঁ, এই উইথের মধ্যে এমনকি একটা রোর মধ্যে থাকতে হবে এবং অবশ্যই সেটা গোল গোল থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো করার চেষ্টা করবেন বাসায়, না পারলে সমস্যা